তো দেখো তাহলে আমরা আরেকটা সমীকরণ চলো দেখে নেই, যেটা ছিল হচ্ছে বৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট সমীকরণ। তোমাদের বৃত্তের সাধারণ সমীকরণ যেটা ছিল ওইটার পোলার আকৃতিটা একটু দেখতে চাই, বা ওইটার পোলার সমীকরণটা কেমন ওটা দেখতে চাই। তাহলে তোমরা এরকম দিতে পারো হেডলাইনটা, যে পোলার আকৃতিতে বৃত্তের সাধারণ সমীকরণ। এটা ছিল আমাদের বৃত্তের সবচেয়ে আর কি ইম্পর্টেন্ট সমীকরণ। মানে ওই যে তোমাদের যদি মনে থাকে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস 3 আর কি, ঠিক আছে। সো সেটাকে পোলার আকৃতিতে আমরা দেখবো আর কি। সো এখানে দেখো আমি আগের মতো একটা বৃত্ত আগে এঁকে নিই। ধরো এটা আমার একটা বৃত্ত। সো এটা বৃত্ত হলে আমার এরকম ছিল যে বৃত্তের কেন্দ্র হচ্ছে সি। সি হলে আমরা ধরেছিলাম এরকম যে সেটা ছিল তোমাদের r1, θ1। এটা ছিল হচ্ছে তোমার কেন্দ্রের স্থানাঙ্ক বা স্থির বিন্দু, আর এটার ব্যাসার্ধ ছিল হচ্ছে তোমাদের এরকম। আচ্ছা, সেটা আগার আগে আমি তোমাদের একটু মেরু রেখা আর হচ্ছে মেরু বিন্দুটা এখানে। সো এটা ধরো আমার ছিল মেরু রেখা, মানে OX। সো এটা আমার মেরু রেখা, আর কি। আর এটা হচ্ছে আমার মেরু বিন্দু। সো এটা লেখার দরকার নেই। সো মেরু বিন্দু যদি হয় তাহলে আমার এই যে দূরত্বটা, মানে মেরু বিন্দু হতে আমার বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এটা ছিল হচ্ছে আমার r1। যদি তোমাদের মনে থাকে এটাকে আমরা বলছিলাম r1, বা রেডিয়াস ভেক্টর ছিল এটা, বা ব্যাসার্ধ ভেক্টর বলছিলাম। আর এই কোণটা ছিল আমার, মানে r1টা এই মেরুরেখার সাথে θ1 কোণ উৎপন্ন করছিল, যার ফলে এটাকে আমরা বলছিলাম কেন্দ্রের স্থান ছিল r1 θ1। সো এখানে আমরা কি করছিলাম, পরবর্তীতে একটা চলমান বিন্দু নিয়েছিলাম, সেটা ধরো এখানে আর কি। তাহলে এখানে আমরা একটা চলমান বিন্দু নিয়েছিলাম, এই ছিল পি বিন্দুর স্থানাঙ্ক বলছিলাম r, θ। যেহেতু এটা আমার কোনো স্থির বিন্দু না, এটা হচ্ছে চলন বিন্দু, তাই r θ দ্বারা প্রকাশ করছি। সো এটাকে আমি কী করলাম, r θ দ্বারা প্রকাশ করার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর, মানে rটা, আর এই কোণটা হচ্ছে আমার কি থিটা। তাহলে আমরা এখানে এই যে মধ্যবর্তী কোণটা আছে r আর r1 মধ্যবর্তী কোণ, এই কোণটাকে বলছিলাম আলফা, যেটা ছিল হচ্ছে তোমাদের θ-θ1 এরকম ছিল। সো আর এখানে ব্যাসার্ধ ছিল হচ্ছে তোমাদের এইটা, ব্যাসার্ধকে বলছিলাম আমরা ব্যাসার্ধ ছিলাম কারণ এখানে আর বললে তো সমস্যা, কারণ এখানে আর হচ্ছে রেডিয়াস ভেক্টরটা। সো এটা আমরা দেখছিলাম। তাহলে যদি এরকম হয়, তবে বৃত্তের কেন্দ্র যদি হয় হচ্ছে r1 θ1, আর বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে আমার বৃত্তের সমীকরণ হয় এরকম, মানে বৃত্তের পোলার সমীকরণ। এটা হবে এরকম, মানে এরকম ছিল a স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে তোমার r স্কোয়ার প্লাস r1 স্কোয়ার মাইনাস 2r1, তারপরে ছিল তোমাদের cos থিটা মাইনাস θ1 এরকম ছিল 2r1। কারণ দেখো আমি cos রুলটা ইউজ করি, এটা যখন নেবে তখন এটা নেবে আর বিপরীত কোণটা নেবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমরা একটা সূত্র জানতাম আর কি, যে তোমাদের ত্রিকোণমিতির একটা সূত্র জানতাম, cos a মাইনাস b সূত্র, যেটা তোমাদের মনে থাকে যে এরকম একটা সূত্র ছিল তোমাদের cos a মাইনাস b। সূত্রটা ছিল এরকম ছিল, cos a cos b একদম প্রথম সূত্র আর কি, cos a cos b প্লাসের তোমাদের sin a sin b, sin b এরকম ছিল আর কি, ঠিক আছে। এই সূত্রটা আমরা একটু অ্যাপ্লাই করবো। এখানে দেখো cos a মাইনাস b সূত্র কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। আর এই বৃত্তে অবশ্যই আমার কি কেন্দ্র আমি বলে দিচ্ছি হচ্ছে সি, এটা হচ্ছে r1, θ1, আর এখানে ব্যাসার্ধ
ব্যাসার্ধ হচ্ছে তোমার a, ঠিক আছে। সো এখানে আমি সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করি, তাকে কী আসে তাহলে a স্কোয়ার ইকুয়াল টু, মানে বড় হবে, তবে যেমন এটা হচ্ছে আমার আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার মাইনাস 2r1, 2r1। এখানে আমি দেখো কস, তাহলে কজে কস বে হবে, তাহলে কস থিটা 1, cos theta 1 প্লাস sin theta 1 এরকম আসে, ঠিক আছে। তাহলে দেখো আমি কি করতে পারি, এখন আমি যদি একটা কাজ করি, এখানে এগুলাকে সব এক পাশে নিয়ে আসি, মানে এই পুরো অংশটাকে ধরো মানে এই সাইডে নিয়ে আসি, তাহলে দেখো এরকম আসবে। বা এই এটাকে ওই পাশে নিয়ে যায়, এটা করলেও হয়। তাহলে এখানে আসবে তোমাদের দেখো এখানে আছে আর স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে তোমাদের দেখো এটা কিন্তু আর ওয়ানটা আর ওয়ান স্কোয়ারটা কিন্তু ধ্রুবক, আর এখানে এটা কিন্তু ধ্রুবক, এই স্কোয়ারটা ধ্রুবক, কারণ হচ্ছে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ছিল, আর আর ওয়ানটা তো আমার আর ওয়ানটা হচ্ছে আমার বৃত্তের বলতে পারো যে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক। সো ধ্রুবকগুলোকে একসাথে রেখে আর চলকটা একসাথে রাখি, তাহলে এটা কী করা যায়, যেমন আমি এটাকে লিখতে পারি আর স্কোয়ার মাইনাসের 2r1, এটা আছে মাইনাস 2r1, এরপর হচ্ছে তোমাদের এইটা cos theta 1 প্লাস sin theta 1, ঠিক আছে, এরকম হয়। আর এখানে হচ্ছে তোমার যেহেতু আমি এটা ছিল হচ্ছে আর ওয়ান স্কোয়ার, তাহলে প্লাসের আর ওয়ান স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাসের a স্কোয়ার, এরকম আসে ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে এই সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসছি, বা এটাকে জাস্ট এই পাশে নিয়ে একটু সাজা লিখছি, আর কিছু না, বুঝতে পারছো? তাহলে দেখো আমি যদি আরেকটু সাজায় লিখি, এখানে কি করা যায়, দেখো এখানে আমি একটা কাজ করি, এই আর ওয়ান দ্বারা একটা গুণ করে দিই, তাহলে দেখো, কারণ আর ওয়ানটা কিন্তু আমার, আমি আগেই বলছি আমরা কি করব, ধ্রুবকগুলোকে একসাথে রাখবো, চলকগুলোকে একসাথে রাখবো আর কি, ঠিক আছে। মানে এখানে দেখো আর থিটা কিন্তু আমার চলক, কিন্তু তোমাদের বাকি যেগুলো আছে আর ওয়ান থিটা 1, তারপরে এগুলো সব হচ্ছে ধ্রুবক, হ্যাঁ। সো এই জন্য আমরা কি করব, চলকগুলো একসাথে রাখবো, ধ্রুবকগুলোকে একসাথে রাখবো। তাহলে আমি আর ওয়ান দ্বারা একটু গুণ করে দিই, এখানে এরকম আসতেছে, বা তুমি বলতে পারবা যে আর স্কোয়ার মাইনাসের 2r, আর স্কোয়ার মাইনাসের 2r লিখে তুমি জাস্ট গুণ করে দাও আর ওয়ান দ্বারা, তাহলে এটা আসবে r1 cos theta 1 ইন্টু cos theta, এরকম আসবে, প্লাস r1 sin theta 1 ইন্টু sin theta, আর এটা ছিল হচ্ছে প্লাসের আর ওয়ান স্কোয়ার মাইনাসের a স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম ছিল, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করতে পারি, সো এখন তাহলে আমি এরকম লিখতে পারি, দেখো যে এটাকে আমার ছিল এরকম ধরো, সো এখানে দেখো একটা সামনে মাইনাস আছে, আমি কি করি, এই ভিতর থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে দেখো মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমার আর স্কোয়ার, আমি ধরো এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস যদি কমন নেই, তাহলে দেখো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে আমি ধরো এরকম, এটা প্লাস হবে, তাহলে 2r, যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা এরকম আসবে যে মাইনাসের r1 cos theta 1, এটাও হয়ে যাবে মাইনাস ইন্টু cos theta, তারপর আছে মাইনাসের তুমি বলতে পারো r1 sin theta 1 ইন্টু sin theta, ঠিক আছে। তো দেখো আমি যদি গুণ করে দিই, তাহলে কিন্তু এটা মাইনাস চলে আসে, বাদ বাকিগুলো কিন্তু প্লাসে চলে আসবে, ঠিক আছে, মানে কিছুই চেঞ্জ করি এটাই, হ্যাঁ, জাস্ট একটা মাইনাস কমন নিয়েছি। সো তুমি যদি দেখো মাইনাস আরেকটা কমন নাও, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, মানে আগে যাচ্ছে তাই, ঠিক আছে। সো এটা এরকম, এরপর হচ্ছে তোমাদের প্লাস আমার এখানে আছে তোমার আর ওয়ান স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। সো যদি এরকম হয়, এখন কথা হচ্ছে এটা কেন করলাম, আমি মাইনাসগুলো কিন্তু দেখো সমীকরণে সুন্দর লাগতেছে না, এই মাইনাসটা সরাতে গিয়ে আরও মাইনাস নিয়ে আসছি। তো এখন আমি বলতেছি দেখো এই প্লাসটাকে, মানে এটাকে প্লাস করার জন্য বাইকগুলোকে আমি মাইনাস করে ফেলছি। সো
সমীকরণের মাইনাসগুলো আমার পছন্দ না, কারণ বৃত্তের সমীকরণে আমার কি মানে মাইনাসগুলোকে ইগনোর করছিলাম তোমাদের ওই যে যখন কি বলে সাধারণ সমীকরণটা দেখাচ্ছিলাম, ওখানে কিন্তু আমরা দেখছিলাম প্লাসের 2gx প্লাস 2fy এরকম আনছিলাম। সো এই জন্য এখানেও আমরা কি মাইনাসগুলোকে ইগনোর করবো। তাহলে আমরা একটা কাজ করি, এখানে এই জিনিসটাকে একটা জিনিস ধরে নেই, যেমন ধরো এই যে জিনিসটা আছে এটা কিন্তু একটা ধ্রুবক, তো এই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম মানে -r1 cos θ 1টাকে ধরে নিলাম g, ঠিক আছে। আর এই যে মাইনাস সহ আছে এইটাকে ধরে নিলাম হচ্ছে আমি f, আর এই যে ধ্রুবক পদ দুটো আছে এটাকে ধরে নিলাম আমি c। তাহলে তুমি বলতে পারো যে লেট তোমার g ইকুয়াল টু ধরে নিয়েছি আমি -r1 cos θ 1, আর এটা হচ্ছে আমার 1 নং। তোমাদের f ইকুয়াল টু ধরে নিয়েছি -r1 sin θ 1 -r1 sin θ 1, এটা হচ্ছে আমার 2 নং। আর সিটা ধরে হচ্ছে তোমাদের r1 স্কোয়ার -a স্কোয়ার 3 নং, ঠিক আছে। সো এটা আমি ধরে নিচ্ছি আর কি, ধরে নিলে দেখো সমীকরণটা কত সুন্দর হয়ে যায়। তাহলে এটা আসবে এরকম, এই সমীকরণটা দেখো এখানে আসবে r স্কোয়ার -2r প্লাসের 2r, এখানে আসবে হচ্ছে দেখো কি আসে, এটা যদি হয়ে যায় g তাহলে g cos θ এখানে প্লাস আসবে, প্লাস হচ্ছে তোমার f sin θ প্লাস c। এই দেখো কত সুন্দর একটা সমীকরণ চলে আসছে। এই সমীকরণ এটাই হচ্ছে আমার মানে পোলার স্থানাঙ্ক বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে পোলার স্থানাঙ্কে বা পোলার আকৃতিতে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এটাকে বলে তুমি পোলার স্থানাঙ্কে বৃত্তের সাধারণ সমীকরণ। দেখো এখানে আমি GF দিয়ে লিখছি, সাধারণ সমীকরণ আর কি, ঠিক আছে। বা তুমি বলতে পারো এরকম যে এখানে আমাদের যে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের পোলার আকৃতি হচ্ছে এটা বা পোলার সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে। সো দেখো এটা বুঝতে পারো কিনা। সো দেখো আমরা কিন্তু তোমাদের এই সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারতাম, মনে আছে যে সাধারণ সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা কিন্তু বের করতে, মানে এটাকে আমি -2 দ্বারা ভাগ করে দিয়েছি দুইটাকে, তাহলে আমার কি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ পাওয়া যায় আর কি, বুঝতে পারছো, মানে x এর সহগকে আর y এর সহগকে। তাহলে দেখো আমি সেমভাবে এখান থেকে আমি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো, মানে এটার কেন্দ্র ছিল কি আমার -g, -f এরকম ছিল আমার যেমন থাকে, আর ব্যাসার্ধ ছিল √d² + f² - c এরকম। সো x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রের ভুজ, আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা কেন্দ্রের কোটি পাই আর কি, ঠিক আছে। সো এখানে দেখো আমার বৃত্তের কেন্দ্র হলো, আমরা এই যে এখানে দেখাচ্ছি এখানে বৃত্তের কেন্দ্র ছিল কিন্তু r1 θ 1, হ্যাঁ। সো আমি কি করব, সমীকরণ হতে কিভাবে আমি মানে কেন্দ্র r1 θ 1 বের করব সেটা আর কি দেখাবো এখানে তোমাকে। সো এখন কথা হচ্ছে ভাই, তুমি তো বলবা যে ভাই এটাকে আমি এখান থেকে কীভাবে আমি বৃত্তের কেন্দ্রটা বের করবো। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল r1 θ 1, কিন্তু এখানে তো r1 θ 1 নাই আমার। দেখো আমার এই যে মেইন সমীকরণটা এখানে আসছে, এখানে r1 θ 1টা নাই, ঠিক আছে, এখানে এই সাধারণ সমীকরণে নাই, কিন্তু এই সমীকরণে আমরা বের করতে পারছিলাম -2 দ্বারা ভাগ করে দিয়েছিলাম x এর সহগকে আর y এর সহগকে, তখন বৃত্তের কেন্দ্র পাইছিলাম, ব্যাসার্ধ আমরা পাইছিলাম আর কি। কেন্দ্র পাইলে ব্যাসার্ধ বের করতে পারবো, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে এই সমীকরণে তো আমি বের করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ দেখো r1 θ 1 নাই কেন, কারণ আমরা এখানে দেখো তিনটা জিনিস কিন্তু ধরে নিয়েছি। তাহলে এই যে আমরা তিনটা সমীকরণ এখানে ধরে নিয়েছি, এই তিনটা সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ সব বের করতে পারবো, মানে এই সমীকরণের। সো সেটা করার জন্য দেখো তুমি কি করো, দেখো এই 1 আর 2 নং সমীকরণকে কি করো যে বর্গ করে যোগ করে দাও, তাহলে দেখো চলে আসছে r1 θ 1 এর মান। আমি কি করলাম 1 + 2 কে কি করলাম বর্গ করে যোগ করে দিলাম আর কি, বর্গ করে যোগ করে দিলে কি আসবে দেখো এখানে আসবে হচ্ছে g² + f² f² ইকুয়াল টু তোমার আসবে হচ্ছে r1², দেখো কি আসছে এখানে
মানে বড় করে যদি যোগ করে দিই তাহলে দেখো এখানে আসবে হচ্ছে তোমাদের r1 স্কোয়ার, মানে r1 স্কোয়ার যদি কমন নেই দেখো এটাকে যোগ বড় করলে কত r1 স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে, এখানে কি r1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থিটা 1 হবে আর কি। তাহলে r1 স্কোয়ার যদি একসাথে কমন নেই তাহলে এটা কী হবে কস স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে এটার মান তো 1 হয়ে যায়। তাহলে এটা কী আসে দেখো আমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু আসে হচ্ছে আমার কত r1 স্কোয়ার এরকম আসে। সো এটাকে আমি ধরলাম 4 নং সমীকরণ করবো। হ্যাঁ এটা সো আমার লাগবে হচ্ছে r1টা। হ্যাঁ তাহলে আমার কি আসে, কারণ r1 থিটা 1 ছিল আমার কেন্দ্রীয় স্থানাঙ্ক, তাহলে এখানে আমি r1টা যদি বের করি r1 ইকুয়াল টু দেখো কী আসে, তাহলে উল্টো বড় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। বুঝতে পারছো? সো আমরা এরকম জিটা কিছু রেটও আমরা জানি, এফটা কিছু রেটও আমরা জানি। সো এটা হচ্ছে আমার কেন্দ্রের ভুজ পেয়ে গেছে। এবার আমি কোটিটা বের করি। সো কেন্দ্রের কোটিটা যদি বের করতে চাই তাহলে আমরা একটা কাজ করি, 2কে 1 দ্বারা ভাগ করে দিই। কেন্দ্রের কোটি ছিল থিটা 1, তাহলে এরকম করো তুমি 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, তাহলে দেখো এটা কি সাইন থিটা বাই কস থিটা আসে। তাহলে সাইন থিটা কস থিটা আর বাকি দেখো আর1 এই যে আর1 কিন্তু কাটা যায়, তাহলে সাইন থিটা কস থিটা এখানে আসবে এফ বাই জি, তাহলে এটা আসবে টেন থিটা 1 যদি সাইন থিটা বাই কস থিটা টেন থিটা 1 ইকুয়াল টু আসবে তোমাদের কত এফ বাই জি, কারণ মাইনাসগুলো কাটা দিতেছে এফ বাই জি, বা এখানে আমার থিটা 1টা লাগবে, থিটা 1 ইকুয়াল টু আমি করবো টেন ইনভার্স এফ বাই জি, এভাবে তুমি থিটা 1টা বের করতে পারবে আর কি। ঠিক আছে? সো আর কেতাব স্যার লেখছে এইভাবে আর কি, মানে এটাকে উনি একটু মাইনাস দেওয়া লেখছে, আসলে এটা এইভাবে লিখলেও যা না লিখলে তাই। টেন ইনভার্স এটা লেখছে মাইনাস এফ এ মাইনাস জি, মানে ওই সাধারণ সমীকরণের সাথে একটু মিলাইছে, এটা লেখছে কেতাব স্যারের বইটা আর কি। ঠিক আছে? দেখো মাইনাস মাইনাস তো আমার কাটাই যায়। হ্যাঁ সো এটা যে কথা একই কথা, মাইনাস লিখলে যা না লিখলে তাই হবে আর কি। ঠিক আছে? সো কারণ এফ বাই জি যে কথা, এই মাইনাস এফ বাই মাইনাস জি একই কথা আর কি। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে কেন স্যার আর কি মানে মাইনাস জি লেখছে আর কি। স্যার চিন্তা করছে দেখো এখানে যে আমার এই যে এখানে যে ছিল দেখো স্যার চিন্তা করছে যে r1 সাইন থিটা 1টা হচ্ছে মাইনাসের এফ, বুঝতে পারছো? আর r1 মানে দেখো মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি বা মাইনাস দ্বারা যদি গুণ করে তাহলে দেখো r1 সাইন থিটা 1 হয় কি মাইনাসের এফ, আর r1 কস থিটা কি মাইনাসের জি, তাহলে সেভাবে উনি চিন্তা করছে আর কি। ঠিক আছে? এই জন্য মাইনাসের এফ বাই জি দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু আমরা এইভাবে রাখছি, উল্টা পাশে রাখছি, আর মাইনাসটা কাটে দিচ্ছি। মাইনাসটা না কাটলেও আমরা এইভাবে লিখতে পারতাম, সমস্যা নাই। সো এই হচ্ছে ব্যাপার। সো দুইটা সেম জিনিস আর কি। হ্যাঁ তাহলে কেন্দ্র পেয়ে গেলাম আমরা। দেখো তুমি বলতে পারো সুতরাং বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে মানে সাধারণ সমীকরণ বৃত্তের কেন্দ্র হবে এরকম যে r1 থিটা 1 ইকুয়াল টু, দেখো আমাদের কী ছিল এখানে r1 ছিল সে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, মানে এটা হচ্ছে এরকম উল্টো বড় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর হচ্ছে তোমাদের কমা এখানে হচ্ছে টেন ইনভার্স কত এফ বাই জি। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। দেখো বুঝো কিনা। সো এবার দেখো এবার বৃত্তের ব্যাসার্ধটা একটু বের করার চেষ্টা করো। বৃত্তের ব্যাসার্ধ কী আসলে এখানে যদি দেখো একটু ভালো করে, এবং এখানে বৃত্তের ব্যাসার্ধ ছিল আমার এ। সো এটা বের করার জন্য আমি কী করতে পারি দেখো, আমি এখানে 3 নং যে সমীকরণ ছিল এখানে আমার এ আছে কোথায় দেখো এখানে আছে। তো এই 3 নং সমীকরণটা নিয়ে আমি যদি কাজ করি তুমি বলতে পারো যে 3 নং হতে আমার সি ইকুয়াল টু পাইছি হচ্ছে, বা এখানে সি ইকুয়াল টু হচ্ছে r1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল আর কি। দেখো এই যে এটা r1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, তাহলে আমার লাগবে এটা। সো এ যদি লাগে তাহলে আমি কি করি, সিটাকে ওই পাশে পাঠাতে এটা বেশ নেবে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে তোমাদের r1 স্কোয়ার মাইনাসের সি এরকম। তাহলে এরকম হয় যে এ স্কোয়ার ইকুয়াল টু, এখন r1 স্কোয়ারের একটা মান আছে, যেমন আমি একটু বের করে রাখছিলাম তোমাদের দেখো
4 নং একটা সমীকরণ দিয়েছিলাম, এই যে দেখো আর স্কোয়ার একটা মান আছে, হ্যাঁ, সেই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এই মানটা বসে দিই, তাহলে এটা বসে দিলাম জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর সি, তাহলে আমার এটা কি হবে দুটো বড় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দেখো এটা আগের মতোই আসছে আর কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার যেমন আমাদের এটা হচ্ছে ব্যাসার্ধ, যেমন আমাদের কার্তেশীয় সমীকরণ যখন আমরা দেখছিলাম তোমাদের ওই যে সাধারণ সমীকরণটা বৃত্তের, তখন কিন্তু আমার আটটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ছিল, ঠিক আছে। সো এটা আর কি মানে আগেও ছিল বৃত্তের ব্যাসার্ধ এটাই আর কি, ঠিক আছে, শুধু কেন্দ্রটা আলাদা হয়েছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, মোটামুটি বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ পোলার আকৃতি, আর তার কেন্দ্র হচ্ছে আমার এইটা, আর ব্যাসার্ধ হচ্ছে এইটা, ঠিক আছে। তবে সব কনসেপ্টগুলো যদি তোমাদের নাও মনে থাকে, তোমরা যদি একদম প্রথম ছবিটা মাথায় রাখো, তাহলে বাকি সবগুলো তোমরা নিজে নিজে বের করতে পারবা। এই যে এটা আর কি, এই যে এটা এই মেইন ছবিটা মনে রাখলে, এই সমীকরণটা যদি মনে রাখো, বাদ বাকিগুলো তোমরা বের করতে পারবা মানে নিজেরা। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের মোটামুটি আমাদের বৃত্তের অনেকগুলো সমীকরণ তোমাদের দেখা হয়েছে, ওখানে 7-8টা দেখাছিলাম তোমাদের কার্তেশীয় সমীকরণ, তারপর দেখালাম তোমাদের পরামিতিক সমীকরণ 3টার মতো, তারপর দেখালাম হচ্ছে তোমাদের পোলার সমীকরণ আর কি, হ্যাঁ, এখানেও ভালোই কয়েকটা দেখাইছি। তো এখানে মোট কয়টা দেখাইছি, সাধারণ সমীকরণ 5টার মতো দেখাইছি। সো মোটামুটি অনেকগুলো দেখা হয়েছে তোমাদের, 15-16টা হয়েছে। এখন যাই হোক, তোমরা অনেক আগে আর কি এই ম্যাথ মানে এই চ্যাপ্টারে ম্যাথ করার যোগ্যতা অর্জন করে ফেলাইছো। সো আমরা নেক্সট ক্লাসে তোমাদের 4.1-এর ম্যাথগুলো করার চেষ্টা করবো। বাকি যদি কোনো নতুন থিওরি আসে তাহলে অবশ্যই আমি সাথে সাথে দেখাই দেবো, সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক।